জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকালে ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণের দাবি, প্রসিকিউশনের মৃত্যুদণ্ডের আশা। আবারও যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। ট্রাইব্যুনালের রায় কার্যকরের ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করছে একটি গোষ্ঠী, বলছে বিএনপি। একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদলের অভিযোগ জামাতের, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। নির্বাচন গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা চান সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ। এবং রাজনৈতিক অস্থিরতায় সংকটে পোশাক শিল্প। নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত ইউরোপীয় বায়ারদের। রফতানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার দাবি বিজিএমইএর। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কাল। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলছেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। রাত পোহালে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় দেশের নজর এখন ট্রাইব্যুনালের দিকে। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কি সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহল। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনের পরিণতিও রায়ের দিনই স্পষ্ট হবে। আপনারা জানেন যে প্রসিকিউশন নিশ্চিত করেছে সোমবারের রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে সে বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জড়ো হন দলটির আইনজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনা হাসিনার ফাঁসির দাবি জানান। সোমবার জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা। বাসে আগুন, ককটেল নিক্ষেপ, সড়ক অবরোধ, গ্রামীণ ব্যাংকে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ট্রাইব্যুনালের রায় কার্যকর করা হবে। যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার মধ্যরাতে 5 যুবক 2টি মোটরসাইকেলে এসে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়ানো ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহে দুর্বৃত্তদের আগুনে পড়ল একটি কাভার্ড ভ্যান। নগরীর আকুয়া বাইপাস এলাকায় শনিবার রাতে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়।
শনিবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক। হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। এরপর দ্রুত বাস থেকে নেমে আসেন তিনি। ফেনী শহরের মুক্তবাজারে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরপর সে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমরা দেখছি যে দুর্বৃত্তকারীরা কারা এটা ফাইন্ড আউট করছি আমরা, কারণ এখানে অনেকগুলো ইস্যু থাকতে পারে। সেই ইস্যুগুলো আমরা সমস্ত ইস্যুগুলো দেখছি, যাচাই করছি। আমরা ওসিরে তাদেরকে শনাক্ত করে ধরে ফেলবো আশা করছি। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা, তবে প্রতিষ্ঠানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বগুড়ার শেরপুরেও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। রোববার সকালে ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের গোপালপুরে গাছের গুঁড়ি ফেলে ও গাড়ির টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় নাশকতাকারীরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মহাসড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করেছে। কুমিল্লায় টমছম ব্রিজ ও বাদুরতলা এলাকায় ব্যানার, লাঠি, গ্যাস লাইট ও মিছিলের সরঞ্জাম সহ 29 জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আরও 15 জনকে আটক করা হয়। নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। ব্যানার দিয়ে তারা মিছিল করে যে কোনো নাশকতা পরিকল্পনা করতেছিল। এই সময় আমরা সেখানে ট্র্যাপ দিয়ে তাকে ধাওয়া করে সঙ্গে সঙ্গে সেখানে গ্রেপ্তার করে তাদের মোটামুটি 29 জন গ্রেপ্তার করেছে। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিল, মিছিল করার চেষ্টা করেছিল। আমরা প্রতিহত করে আমরা তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার। রায়কে ঘিরে দুষ্কৃতিকারীদের নাশকতা ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগের দিনে রাজধানীতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রাতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও যান চলাচলে তেমন প্রভাব পড়েনি। এদিকে 24 ঘন্টায় নাশকতা সহ বিভিন্ন অভিযোগে 2 শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার রাতে হাজারীবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রোববার সকালে মগবাজার ইস্কাটনে আরও একটি ককটেল ছোড়া হয়। এতে আহত হন একজন। হঠাৎ করে এইখান থেকে বোমটা মারছে, এখানে মারার লগে লগে আমরা এখানে আসছি, পুরো ধোঁয়ায় অন্ধকার। দেখে যে ট্রান্সমিটার ভাস্ট না আসে দেখি ককটেল। এদিকে রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যান চলাচল। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানও চলছে স্বাভাবিক নিয়মে। কালকে কি বের হবা, পরশুদিন কি অফিস হবে কিংবা স্কুল হবে, এরকম একটা বিষয়ের মধ্যে সবাই জিজ্ঞেস করছে। অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগছে। যেরকম আমরা যখন ফ্যামিলি নিয়ে বাইরে আসি বা বাইরে যখন যাই, এগুলো তো অবশ্যই আমাদের একটা ভীতিকর বিষয়। অবশ্যই হওয়া উচিত, ভয় পাওয়ার কোনো ইয়ে নাই। ঠিক আছে, ওরা কোনো কিছু করতে পারবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 10 নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে জড়িত 200-র বেশি মানুষকে আটক করা হয়েছে। থ্রেট মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের সেই সক্ষমতা রয়েছে। আমরা নগরবাসীকে একটা বিষয় নিয়ে আশ্বস্ত করতে চাই যে বা যারাই শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে না কেন, সেটা আমরা কঠোর হাতে দমন করব। এর বাইরেও যে কোনো নাশকতা এবং অপরাধ মোকাবেলায় নাগরিকদের সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের। আমি রাষ্ট্রের আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায় ঘিরে নাশকতার চেষ্টা রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। দেশ জটিল সংকটে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নানা দাবিতে আন্দোলন কর্মসূচিতে অনিশ্চয়তা বাড়ছে ঘোষিত সময়ের ভোট নিয়ে। এসবের মধ্যেই বাড়ছে রাজনৈতিক দলের মতানৈক্য। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমানে দেশ জটিল সংকটে পড়েছে। একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে নির্বাচিত সরকার। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। অরাজকতার রুখে দিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নির্বাচিত সরকার না থাকলে আরো খারাপ হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনে পছন্দ মতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। এতে একটি দলকে খুশি করা হচ্ছে বলে অভিযোগ জামায়াতের। সমমনা ৮ দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। ৫ দাবিতে অব্যাহত থাকবে ৮ দলের আন্দোলন। এই গণভোটের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ৮ দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি। তাই ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে সমমনা ৮ দল। জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। এই ভাষণে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। প্রশাসনে পছন্দ মতো রদবদল শুরু হয়েছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে বলে মনে করে জামায়াত। একটি দলকে খুশি করার জন্য এই কাজগুলো হচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই ১ সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেয়িং ফিল্ড। মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি, আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি কি কোনো একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছে? গণভোটের সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ৮ দলের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। সংস্কারে গৃহীত সব বিষয়গুলোকে অতি সহজ করে ভোটারদের কাছে, দেশবাসীর কাছে সরকারকেই পেশ করতে হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সংশোধনের দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। না হলে ভবিষ্যতে সাংবিধানিক বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বলেন, গণভোটে একটি শব্দে মতামত দেয়া অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত থাকা বিষয় নিয়ে গণভোটে যাওয়া উচিত হবে না। যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে জনগণের মতামত নেওয়া যেতে পারে। সংবিধান সংশোধনের যেসব বিষয়ে দলগুলোর মতৈক্য রয়েছে, কেবল সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, বাকি বিষয়ে পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের ওপর ছেড়ে দেওয়া দরকার। বলবার চেষ্টা করছেন যে 4টা প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নে তাদের যদি দ্বিমত থাকে বা একটা প্রশ্ন যদি দ্বিমত থাকে,
তাহলে কিভাবে তার মতামতটা ব্যক্ত হবে এবং গণভোটের মধ্য দিয়ে না যদি জয়যুক্ত হয় তাহলে তো এটা আমাদের জন্য একটা সামষ্টিক একটা বিপর্যয় হিসাবে এটা দেখা দেবার আশঙ্কা আছে। তখন কিন্তু সবাই রাজনৈতিক দল, সরকার, অংশীজন সবাই কিন্তু বড় একটা বিপদের মধ্যে আমরা কিন্তু পড়ে যেতে পারি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংশোধনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে প্রশ্নবিদ্ধ হতে পারে ইসি। দ্বিতীয় দিনের সংলাপে রাজনৈতিক দলগুলো আরও বলছে পেশিশক্তি ও প্রভাবমুক্ত ভোট আয়োজনের বিকল্প নেই। জোট করলেও নিজ প্রতীকে ভোটের বিধান বাতিল চান রাজনীতিকরা। এ সময় গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সব দলের সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। জানান বিতর্কের ঊর্ধ্বে উঠে কাজ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রোববার দ্বিতীয় দিনের মতো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে ইসি। সকাল বিকাল 2 পর্বে আমন্ত্রণ জানানো হয় 12টি দলকে। তৃণমূল, বিএনপি ছাড়া সংলাপে যোগ দেয় 11টি দল। সংলাপের শুরুতে নির্ধারিত আসন গ্রহণ নিয়ে বাগড়াবাঁধে ইসলামী ঐক্যজোট দলের 2 দাবিদার নিয়ে আমন্ত্রণপত্র যাচাই করে একটি অংশের প্রতিনিধিদের বের করে দেন ইসি সচিব। এ ঘটনায় কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে সব আসনে না ভোট, জোটে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাদ দেওয়া সহ দাবি দেওয়া তুলে ধরেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব। সংলাপের মাধ্যমে বাংলাদেশ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের পথ সুগম হবে। অনেক সংলাপে আমরা আশ্বস্ত হয়েছি যে একটি সুস্থ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। নির্বাচনের দিন গণভোট হলে কমিশন প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও শঙ্কা জানান অনেকে। সরব উপস্থিতি এবং নিরপেক্ষতা সেটা যেন শক্তভাবে আপনারা ধরে রাখেন এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান হয়। কমিশনাররা বলেন, ভোটে পেশি শক্তির অপব্যবহার, অপপ্রচার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্বে অবহেলা করলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ করেছি। সেইভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে। ঘোষণাপত্রে সবাইকে ঘোষণা দিতে হচ্ছে যে যার যার ভোটের গোপনীয়তা সে রক্ষা করবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা চেয়ে সিইসি বলেন, বিতর্কের ঊর্ধ্বে উঠে কাজ করবে ইসি। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কোনো রাজনৈতিক বিতর্কে জড়াইতে চাইনি, একদম না। আমরা রাজনৈতিক বিতর্ক থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি। এ সময় দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান সিইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বিকল্প না পেয়ে 5 ব্যাংক একীকরণ খাতকে সমৃদ্ধ করতে স্বচ্ছতা ও জবাবদিহিতে জোর গভর্নরের। অর্থনীতি ভালো অবস্থানে, কমে এসেছে মূল্যস্ফীতি, জানালেন অর্থ উপদেষ্টা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া আব্দুলের মরদেহ কবর থেকে তুলে তার পরিবারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে শহীদের তালিকায় তার নাম ওঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 2 জন সাক্ষ্য দেন। এদিন রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি বিরোধী অভিযানের নামে 9 জনকে গুলি করে হত্যার ঘটনায় 22 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এদিন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও 22 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গণকবরের জুলাই শহীদদের পরিচয় শনাক্তে 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল দেশে আসবে, আর তাদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে 7 ডিসেম্বর সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জানান, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে রায়ের বাজারে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে। 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7 ডিসেম্বর থেকেই এই গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে, এখানেই টেন্ট স্থাপন করে
এই কাজ শুরু হবে জাতীয় এবং আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে। ফরেনসিক করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে তৈরি পোশাক সহ রফতানিমুখী শিল্প। উদ্বেগ বাড়ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোরও। তবে উৎপাদন ও রফতানিতে এখনও তেমন প্রভাব পড়েনি বলে দাবি মালিকপক্ষের। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কয়েকদিন ধরেই বাড়তি নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবুও নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিল্প মালিকরা। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নেগেটিভ থাকবে, আরও নেগেটিভ হবে। কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে এখনও একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার এখনও আসেনি, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের গ্যাস বিদ্যুতের যে সংকট, এটা কিন্তু এখনও কাটেনি। এই ধরনের একটা পরিস্থিতিতে কিছুটা যখন শঙ্কা কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু বিনিয়োগকারী বলেন বা আমাদের বায়াররা বলেন, তারা কিন্তু ভিজিটে আসতে চায় না। এদিকে বাংলাদেশ থেকে পোশাক ও অন্যান্য পণ্য ক্রয় করে এমন কয়েকটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর এখনও নির্বাচিত কোনো সরকার গঠিত হয়নি। এ কারণে নতুন বিনিয়োগ বা কারখানা সম্প্রসারণের বিষয়ে আমরা আপাতত অপেক্ষা করছি। বর্তমানে পণ্য পরিবহন ও কারখানা পরিদর্শনে বাড়তি সতর্কতা অবলম্বন করছি। প্রতিদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দিনের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নিতে হচ্ছে। রাজনৈতিক সংকটের কারণে টানা 3 মাস ধরে কমছে দেশের সার্বিক পণ্য রপ্তানি। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক সহ রপ্তানি সংশ্লিষ্ট খাতগুলো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে মালিকপক্ষ মনে করছে, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি বেড়েছে 13% বেশি। ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে এমন তথ্য মিললেও বিজিএমইএর দাবি, রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে 2.06%। ইয়ানুর সিফাতের রিপোর্ট। চাহিদা বাড়ার পাশাপাশি পোশাকের দাম প্রতিযোগিতামূলক থাকায় চলতি বছরের প্রথম 9 মাস অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক আমদানি 7.14% বেড়েছে। এ সময় ইউরোপের বাজারটিতে বাংলাদেশি পোশাকের রফতানি 13.17% বেড়ে দাঁড়িয়েছে 15.26 বিলিয়ন ইউরোতে, যা 2024 সালের একই সময়ে ছিল 13.49 বিলিয়ন ইউরো। যুদ্ধ, মার্কেট স্থগিত হইয়া অনেক অর্ডার ডেফার্ড হয়ে গেল। দ্বিতীয়ত হলো যে অনেকবার ক্যান্সেল করে ফেলছে। এটা দেখে আমি পরে কি করা যায় এইটা। আর যেহেতু আমরা ডে নাইট করে জুলাই অগাস্টের কাজ আমরা করে আগে দিয়ে দিয়েছি, তো জুলাই অগস্ট অবশ্য অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ, খালি আমি জানি এগুলো বন্ধ হচ্ছে। তবে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএম এর হিসাব, এ সময় রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে 2.06%। তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি, যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে, বিশেষ করে চীন বা ভারতের তুলনায়। এবং সেই কারণে হয়তো আমাদের মূল রপ্তানি পণ্যগুলো আরও কিছুটা আগামী মাসগুলোতে সুবিধা পেতে পারে। তবে একই সাথে এটাও মনে রাখা দরকার, ইউএস ট্যারিফের জন্য মার্কিন বাজারে পণ্যের উচ্চ মূল্যে কারণে কিন্তু ভোক্তার চাহিদা কমে গেছে। ইউরোপের বাজারে শীর্ষ পোশাক রফতানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন। ইউর বাজারে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির তৈরি পোশাক রফতানি 9.86% বেড়ে ঠেকেছে 19.77 বিলিয়ন ইউরোতে। বাংলাদেশের পর অবস্থান করছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের তৈরি পোশাক রফতানি প্রায় 10% পড়ে গেছে। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। বিকল্প না পেয়ে বাধ্য হয়ে 5 ব্যাংককে একীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনবে। আগামীতে ব্যাংকিং খাতকে সমৃদ্ধিশালী ও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই বলেও মনে করেন গভর্নর। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে, কমে এসেছে মূল্যস্ফীতি।
আওয়ামী লীগ আমলে লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে ইসলামী, এক্সিম, ইউনিয়ন, আল আরফা সহ প্রায় 14টি দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে বাংলাদেশ ব্যাংক। তবুও বেশ কিছু ব্যাংকের দুর্বলতা দূর করা সম্ভব হয়নি, ফলে বাধ্য হয়েই একীকরণের পথে হেঁটেছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে গভর্নর বলেন, ব্যাংকিং খাত সমৃদ্ধশালী ও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই। Under liquidation, the plundering was to such an extent that it was not 50%, it was 97%, 98%. So we had to do the unpleasant, but what we believe the right thing to do. বিগত সরকারের আমলে ব্যাংক লোপাটের কারণে পুরো খাতই দুর্দশার মধ্য দিয়ে গেছে। এজন্য পুরো ব্যাংকিং কাঠামোয় শক্তিশালী পরিচালনা পর্ষদ ও সুশাসন ফেরানোর উপর জোর দেন গভর্নর। We have to keep those in mind, and the best way to deliver on those in good governance, good accounting, good reporting, and on our part as a regulator, I would say we need to good regulatory system in place. এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, কমে এসেছে সার্বিক মূল্যস্ফীতিও। ইকোনমি তো মোটামুটি একেবারে ধ্বংস হয়ে যায়নি, ধ্বংসটা আরো বেটার হয়েছে। আমরা যেটা কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, আমরা যদি না নিতাম দায়িত্ব, ক্ষমতা তো নেই দায়িত্ব না নিলে কিন্তু দেশটা কি অবস্থায় যেত আপনারা সহজে অনুমান করতে পারবেন না। আমরা চেষ্টা করছি, ডেফিনেটলি একদম পারফেক্ট কিছু করতে পারিনি, আমরা চেষ্টা করছি এটাকে এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, নেক্সট গভর্নমেন্ট এটা এসে করবে। দেশের রিজার্ভ, রেমিটেন্স, রফতানি বেড়েছে এবং এই অগ্রগতির স্বীকৃতি IMF দিয়েছে বলেও দাবি উপদেষ্টার। রিজার্ভ বেড়েছে, ইভেন এক্সপোর্টও বাড়ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং এর অনুসন্ধান ও তদন্তে গত এক বছরে ৭,০৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের তথ্য পেয়েছে সিআইডি, যার মধ্যে প্রায় ১,২৯৬ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে ১৩১ কোটি টাকা। রংধনু, বিএসবি গ্লোবাল, ইউনিক সহ ১৬টি প্রতিষ্ঠান ও সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী এবং সাইফুজ্জামান চৌধুরী সহ ২১ জন প্রভাবশালীকে অভিযুক্ত করা হয়েছে অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের মামলায়। টিআইবি বলছে, অর্থ উদ্ধারের পাশাপাশি জোর দিতে হবে পাচার প্রতিরোধেও। মাসুদুর রহমানের রিপোর্ট। সহজেই বিদেশে উচ্চশিক্ষা, এমন প্রলোভন দেখিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস। বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল বিএসবির নিয়মিত ঘটনা। গণ অভ্যুত্থানের পর পাওনা টাকার দাবিতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের পর থেকে লাপাত্তা পুরো প্রতিষ্ঠান। বারিধারার নিজ বাসা থেকে রাতারাতি পরিবার নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানের মালিক খায়রুল বাশার। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে, ওটাও ক্লোজ। চলে গেছে তো গেছে, মাল জিত লয়ে তারা আর আসে নাই। পরে অনুসন্ধানে নেমে সিআইডি জানতে পারে ১৪১ জন শিক্ষার্থীর প্রায় ১৩ কোটি টাকা আত্মসাৎ করেছে বিএসবি। মামলা করা হয় মালিক খায়রুল বাশার, তার স্ত্রী সন্তান সহ অজ্ঞাত ৫ জনের নামে। থলের বেড়াল বেরিয়ে আসে সিআইডির তদন্তে। কেউ ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকাও দিছে। এই টাকাগুলো লয়ে মানুষের কত কষ্টের টাকা, অনেকের ডকুমেন্টসই নেই। বারিধারার ৩টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। আর সেই টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। তারই একটি এই প্লট। ১২২% এই প্লট সম্প্রতি ক্রোক করেছে আদালত। বিএসবির পাশাপাশি রংধনু গ্রুপের বিরুদ্ধেও তদন্তে নামে সিআইডি। এক জমি ২ দফায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে রংধনু গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা রংধনু বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বাচলে পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে ৭.৫ একর জমি বিক্রি করে। সেই একই জমি জালিয়াতির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের কাছেও বিক্রি করে হাতিয়ে নেয় ৫৭ কোটি টাকা। এখানেই শেষ নয়, এসব জমি আবার ৩টি ব্যাংকে দেখিয়ে মোট ৮৭০ কোটি টাকা ঋণ নেয় তারা। সবশেষ বেশিরভাগ টাকায় পাচার করে বিদেশে। পরে মামলা হয় রংধনু গ্রুপের বিরুদ্ধে। মামলার পর আদালতের মাধ্যমে ক্রোক করা হয় রাজধানীর বনানীর হোটেল ইউনিক রিজেন্সি, যমুনা ফিউচার পার্কের ১ লাখ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। রংধনু গ্রুপের রফিকুল ইসলামের ১৩ ব্যাংক হিসাবের ১৭ কোটি টাকা ফ্রিজ করা হয়।
প্রতিষ্ঠানের বাইরেও বিগত সরকারের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাইফুজ্জামান চৌধুরী, সাবেক এমপি বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সাবেক মন্ত্রী মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা করিম সহ 21 জনের বিরুদ্ধেও তদন্ত করছে সিআইডি, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে যদি একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারে আমরা সিআইডির কাজ দ্বারা, ওইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সিআইডি বলছে গত 1 বছরের অনুসন্ধানে বিএসবি, রংধনু, ইউনিক গ্রুপ, অরবিটালস, ক্যাথারিক্স ইন্টারন্যাশনাল, অ্যাপোলো, কাঁচপুর, অটামলুপ অ্যাপারেলস, আহমেদিয়া মাল্টিপারপাস সহ 16টি প্রতিষ্ঠানের মাধ্যমে 7,044 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জিত হয়েছে। এসবের মধ্যে 1,296 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে 131 কোটি টাকা। মানি লন্ডারিং এর মতো একটা ঘোরিত অপরাধ করে ক্ষতি সাধন করতেছে, তাদের প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিআইবি বলছে বিদেশে পাচার হওয়া মাত্র 1% অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়। সংস্থাটির পরামর্শ, অবৈধ সম্পদ ও পাচারের তথ্য খুঁজে বের করার পাশাপাশি পাচার প্রতিরোধেও জোর দিতে হবে মানি লন্ডারিং মামলা তদন্তকারী সংস্থাগুলোকে। শুধুমাত্র যে কূটনৈতিক পারস্পরিক আইনি সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট সবই অপরিহার্য। এই কারণে আমি মনে করি যে ফেরত আনাটার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, কিন্তু প্রতিরোধটা ইম্পর্টেন্ট। দেশে বিদেশে খোঁজ মেলা সম্পদগুলো দ্রুত বাজেয়াপ্ত করতে জোরালো ভূমিকা রাখতে হবে সব পক্ষকে, এমন মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 600 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও 10 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। এছাড়া রেলে পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান প্রকল্পে রাষ্ট্রের 358 কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও তার স্ত্রীর বিরুদ্ধে 600 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন ও প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে অনুসন্ধান নামে দুদক। অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার মামলার অনুমোদন দিল সংস্থাটি। এদিকে দুদকের আবেদনে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। রেলের আয় বাড়াতে 2023 সালে পণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যান প্রকল্প নেয় আওয়ামী লীগ সরকার। 358 কোটি টাকায় 125টি লাগেজ ভ্যান কেনা হয়েছিল পণ্য, লাগেজ ও দ্রুত নষ্ট হয় এমন দ্রব্য পরিবহনের জন্য। তবে লাভ দূরে থাক, উল্টো রেলের গলার কাটায় পরিণত হয় এই প্রকল্প। দুদক বলছে লক্ষ্য অনুযায়ী রেলের আয় তো বাড়েনি, বরং এগুলো বেড়েছে লোকসানের বোঝা। প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে রেলের সাবেক ডিজি শামসুজ্জামান, প্রকল্প পরিচালক আব্দুল মতিন চৌধুরী সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক বলছে বাস্তবিক বাজার চাহিদা বিবেচনা না করেই 358 কোটি টাকার প্রকল্প নেয় রেলওয়ে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানে আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক প্রতিষ্ঠান সিলগালা করে দেয় রাজুক। সকালে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহীদ তাজউদ্দিন আহমদ স্মৃতি পার্কের একাধিক স্থাপনা সিলগালা করা হয়। পরে বিভিন্ন বাণিজ্যিক ভবনের পার্কিংয়ে অনুমোদনহীন স্থাপনা 3 দিনের মধ্যে সরিয়ে দিতে নোটিশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হয়। শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ টার্মিনাল থেকে বন্ধ বাস চলাচল। ছেড়ে যায়নি অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে অচল হয়ে পড়েছে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল। ভাঙচুর হওয়া বাস পড়ে রয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষের পর রোববার সকাল থেকে কাউন্টারগুলোর সামনে যাত্রীর ভিড় থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ থাকায় থ্রি হুইলারেই গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। আমি ঢাকা যেতে চাচ্ছিলাম, এখানে এসে তো দেখতেছি বাস চলতেছে না, অনেক ভাঙচুর। সংঘর্ষের সময় 200-র মতো বাস ভাঙচুর, কাউন্টার লুটপাট, 2টি বাসে আগুন, প্রায় 3 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক সমিতি ও শ্রমিক নেতাদের। ন্যাক্কারজনক, এটা কোনোদিনও ঘটে না।
যেটা কালকে করছে, কাউন্টার লুটপাট, টাকা পয়সাও নিয়ে গেছে, ঠিক আছে, সমস্ত কিছু শেষ করে দিয়েছে। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএম কলেজের 8 শিক্ষার্থী শ্রমিকদের হামলায় গুরুতর আহত হন তারা। শ্রমিকরা ইট মারা শুরু করছে, তো আমরা দৌড় দিচ্ছি, আমরা একটা পায়ের উপর পড়ছি। এর আগে শনিবার সন্ধ্যায় বরিশালের অভ্যন্তরীণ রুটে চলা সেবা পরিবহন নামের বাসে হাফ ভাড়া দেয়া নিয়ে চালক স্টাফদের হাতে হামলার শিকার হন বিএম কলেজের এক শিক্ষার্থী। সমঝোতার জন্য সহপাঠীরা আসলে তাদেরও মারধরের অভিযোগ শিক্ষার্থীদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মারা গেলেন 336 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন 1139 জন। এ নিয়ে এবছর 84,997 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের খবর। সেচ ব্যবস্থার অপ্রতুলতা, মালিক বিদেশে থাকায় সিলেটে পড়ে আছে বিপুল পরিমাণ অনাবাদি ও পতিত জমি, যেগুলো চাষের আওতায় আনার লক্ষ্যে 500 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাশাপাশি প্রবাসীদের ফেলে রাখা জমি আবাদের আওতায় আনার পরিকল্পনা নিতে যাচ্ছে প্রশাসন। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। অনাবাদি জমির পরিমাণ বিবেচনায় দেশের মধ্যে সিলেট বিভাগ শীর্ষে। এই জনপদের প্রচুর পরিমাণ আবাদযোগ্য জমি চাষের আওতার বাইরে রয়েছে। সেচ ব্যবস্থার অপ্রতুলতা ও জমির মালিকদের বিদেশ থাকাই এর প্রধান কারণ। প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলায় এভাবেই হেক্টরের পর হেক্টর জমি পতিত অবস্থায় পড়ে আছে। জমিগুলো বেহাত হওয়ার ভয়ে এভাবেই ফেলে রেখেছেন প্রবাসীরা। প্রবাসীদের জমি সুরক্ষার মাধ্যমে সঠিকভাবে চাষের আওতায় আনার পরিকল্পনার কথা জানায় কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন। আমরা প্রবাসীরা যারা দেশের বাইরে থাকি, একটা লিজ যদি কাউকে যদি দেওয়া হয় বাংলাদেশ গভর্নমেন্টের আওতাধীন, তাহলে একটা সেফ হেভেন থাকবে আমাদের জন্য। প্রশাসন, কৃষি বিভাগ, আমরা একসাথে তাদেরকে এই আস্থাটা তৈরি করতে চাই যে আপনার জমিটা কোনো বর্গা চাষি বা কোনো লিজ যে নিবে সে আপনার জমিটা বেহাত করবে না। একটি ব্যবস্থাপনার চিন্তা করছি যেখানে প্রবাসী বা প্রবাসীদের প্রতিনিধি, কৃষক যারা চাষ করবেন এবং প্রশাসন মধ্যবর্তী অবস্থানে থেকে একটি ব্যবস্থাপনার মাধ্যমে এটি আনুপাতিকভাবে বণ্টন করা সম্ভব হবে। বিভাগের পতিত ও অনাবাদি জমির পরিমাণ 1,96,000 হেক্টর। বিপুল পরিমাণ এই জমিতে ব্যাপক কৃষি সম্ভাবনা দেখছে প্রশাসন। এই জন্য নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। জমিগুলো চাষের আওতায় আনার লক্ষ্যে সরকার 500 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। বিশেষ করে যে জায়গাগুলোতে আবাদের সুযোগ আছে কিন্তু সেচের অভাবে আবাদ করা যাচ্ছে না, সেগুলোকে এই অগ্রাধিকার দেওয়া হয়েছে। একটা ডাবল লিফটিং এখানে কাজ করছে গোলাপগঞ্জে সেচের জন্য, এটাতে প্রায় 2.5 কোটি টাকার ইনভলভমেন্ট আছে। এটা কিন্তু ছোট ছোট আকারে আমাদের কৃষকরা কিন্তু উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বিভাগে মোট শস্য আবাদের ভূমি 12,24,000 হেক্টর। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সময় বদলাচ্ছে, প্রযুক্তি, অর্থনীতি, জীবনযাত্রার সবকিছু এগিয়ে যাচ্ছে দ্রুত, কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধৈর্য, সহানুভূতি, সহনশীলতার মতো কোমলতা। আন্তর্জাতিক সহনশীলতা দিবসে এস.এম. সালাউদ্দিন ও অনুপ দত্তর ছবিতে উম্মেহানির রিপোর্ট। শহর যেন গতি দিয়ে গড়া এক অবিরাম দৌড়। এখানে ভোর মানেই ক্লান্ত এক শুরু। প্রত্যেক মানুষ যেন ছুটে চলা এক একটি নগর বিষাদ। তাই তো নগর জীবনে ভুল মানেই রাগ, একটু দেরি মানেই অপমানের শিকার হওয়ার ঝুঁকি। একটা শব্দেই পাল্টে যায় সম্পর্ক, কিংবা নীরবতার সুতোয় টান পড়ে বন্ধুত্বে। চারিদিকে অস্থিরতা আর আক্রোশের ছড়াছড়ি। কেউ কি থেমে দেখে পাশের মানুষটা কেমন আছে? ব্যক্তিগত যে চাপ, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের যে পরিমাণ সংগ্রাম করতে হয় এখন,
তাতে করে অন্যের খোঁজ তেমন একটা রাখা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা এত বেশি রোবোটিক লাইফ লিড করতেছি যে আশেপাশে কি হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে খেয়াল করতেছি না। বোঝাপড়া তো দূরের কথা, কেবল প্রতিক্রিয়া জানাতে চায় মানুষ। দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনুভবের শক্তি। আমি যেটা জানি না সেটা ও জানবে না, আমি যেটুকু জানি সেটাই আমি সর্বোচ্চটুকু জেনে ফেলেছি। তো ও আমাকে যেটা বলছে সেটা হয়তো বা নিজের অজ্ঞতা থেকে বলছে। ওর ধৈর্য নাই, যে যেমতে পারতেছে সেমতেই গাড়ি ঘোড়া নিয়ে চলে যেতেছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়, রাজনৈতিক ধর্মীয় বিষয়ে উত্তেজিত প্রতিক্রিয়া, এ যেন অসহিষ্ণু সমাজের প্রতিচ্ছবি। এখন যেভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতার পিছনে প্রধান কারণ একটাই, যে আমি যা বুঝতেছি এটাই রাইট। জলবায়ু পরিবর্তন মানুষের মানসিকতাকে মারাত্মক এফেক্ট করে। যে সকল অঞ্চলগুলো উষ্ণ এলাকা, সেখানে কিন্তু দেখবেন যুদ্ধবিগ্রহ বেশি। কেউ ধীরে চললে পিছিয়ে পড়ে, সহনশীল হলে দুর্বল ভাবে। কিন্তু কে জানে, হয়তো ধীরে চলা মানুষটাই এখনো মানুষ আছে। একসময় রাগ মানে ছিল ক্ষণিকের অভিমান, এখন রাগ মানেই সম্পর্কের সমাধি। এখন একটি শব্দে যুদ্ধ হয়, একটি শব্দে ভেঙে যায় বন্ধুত্বের সম্পর্ক। মানুষ এখন ধৈর্যের শক্তি হারিয়ে ফেলেছে। সমাজ বিশ্লেষকরাও বলছেন, মানুষ এখন নিজের মতামতকেই চূড়ান্ত সত্য মনে করে। ফলে সংঘাত বাড়ছে, মানুষ হারিয়ে ফেলছে সহনশীলতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। আজ পহেলা অগ্রহায়ণ, বরেন্দ্র অঞ্চলে উৎসবের আমেজ। কৃষি নির্ভর জনপদে নতুন ধানের ঘ্রাণ আর নবান্নের আনন্দ একাকার। নতুন চালের পিঠা পায়েস, ঘরে অতিথি বরণ আর সামাজিক সংগঠনের রঙিন আয়োজন, সব মিলে পহেলা অগ্রহায়ণ হয়ে ওঠে প্রাণের উৎসব। মুক্তবিন্দুর মতো স্বচ্ছ শিশির জমে আছে ঘাসের ডগায়। মাঠ থেকে ভেসে আসছে পাকা ধানের মো মো গ্রান। বরেন্দ্রের মাঠে এখন সোনালী ধানের সমারোহ। কৃষক কৃষানির ব্যস্ততা বেড়েছে। নতুন ধান দিয়ে ঘরে ঘরে তৈরি হবে বাহারি পিঠা পায়েস। অগ্রহায়ণের প্রথম দিনটি প্রতিটি ঘরে যেন থাকে আলাদা আনন্দ। খেজুর গাছের রস নামানোর ভোরের দৃশ্য আর সেই রস দিয়ে তৈরি পায়েস ও পিঠা বাঙালি জীবনের চিরচেনা শিকড়ের উষ্ণতা আবারও ছড়িয়ে দেয় প্রতিটি পরিবারে। এদিকে নবান্নের প্রথম প্রহর থেকে সামাজিক সংগঠনগুলো আয়োজন করেছে বর্ণিল অনুষ্ঠান। নওগাঁ শহরের মুক্তির মোড়ে শিশু কিশোরদের নবান্নের গান আর মঞ্চে শিল্পীদের নবান্নের আগমনী আহ্বানে লোকনৃত্য আরও প্রাণবন্ত করে তোলে। পিঠাপুলির সাথেই হচ্ছে গিয়ে ভাবটা পাওয়া যায় অনেক। এই খেজুরের রস, পিঠাপুলি এগুলো দিয়ে অনেক ক্যাচি ফিল হয়। শীতের সময় অনেক আনন্দ হয়, আমরা অনেক মজা করি। আমরা খেজুরের রস খাই, অনেক পিঠাপুলি, নানা রকম পিঠাপুলি খাই। এটাতে আমাদের অনেক আনন্দ হয়। এদিকে বাঙালি ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। ধান কাটা, পিঠা উৎসব, নাচ গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই দিনটি আমাদের জন্য আজকে অনেক ভালো লাগছে। সকাল থেকে আমাদের পিঠার স্টল আছে, পিঠা নিয়ে অনেক বিভিন্ন ধরনের বাহারি কাজ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দিনটাকে তুলে ধরা আর সবাই এই দিনটাকে মনে রাখবে, এই জন্য আমরা পালন করি, আনন্দ করি, উৎসব করি। নিজের হাতে বানানো দুধপুলি, চন্দ্রপুলি, চিতই সহ প্রায় 150 শতাধিক পিঠা শোভা পায় উৎসবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জলবায়ুর প্রভাব মোকাবিলায় বরাদ্দের অর্থ কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার। এই অর্থ আদায়ের দাবি উঠেছে ব্রাজিলের বিশ্ব জলবায়ু সম্মেলনে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোর প্যারিস চুক্তির বাস্তবায়ন কিংবা প্রতিশ্রুত ক্ষতিপূরণ না দেয় এবারের সম্মেলন থেকে ইতিবাচক ফল আসার সম্ভাবনা নেই। ব্রাজিলের বেলেমে থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। আমাজনের প্রবেশদ্বার ব্রাজিলের বেলেমে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিন পার হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নেই কোনো আশার বাণী। বাংলাদেশ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পররাষ্ট্র, অর্থ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষায় সোচ্চার হয়েছেন। 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পাওয়ার বিষয়টি কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার।
এবং আমাদের উচিত হবে যে এখন যখন আমরা ফাইন্যান্সের দাবি করব, এটা আমরা দয়া চেয়ে দাবি করছি। এদিকে বড় বড় অবকাঠামো প্রকল্পের কারণে আমাজন রেইন ফরেস্ট ও ভূমি ধ্বংস হচ্ছে দাবি করে জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনেও মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আদিবাসী সম্প্রদায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর অনেকটা অনীহা থাকার কারণে গত কপ সম্মেলনগুলোর মতো এবারের সম্মেলন থেকেও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে খালি হাতে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এই সম্মেলনের পর থেকেই জোর লবিং চালিয়ে যেতে হবে এসব ক্ষতিপূরণ আদায়ে সমস্ত দেশগুলোর যৌথ উদ্যোগ নিয়ে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। খেলার খবর। ভারতের মাটিতে 15 বছরের অপেক্ষার অবসান ঘটল সাউথ আফ্রিকার। কলকাতা টেস্টে স্বাগতিকদের 30 রানে হারিয়েছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে 155 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য 124 রানের টার্গেটে খেলতে নেমে কোনো রান না করেই আউট হন জসওয়াল। দলীয় 1 রানে আউট হন লোকেশ রাহুল। তৃতীয় উইকেটে 32 রানের জুটি গড়েন ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর। জাদেজার পরপর আউট হন ভারতের হয়ে সর্বোচ্চ 31 রান করা ওয়াশিংটন। মিশন হার্মারের ঘূর্ণিতে বাকিরা আউট হলে 93 রানে গুটিয়ে যায় ভারত। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্পেন। জর্জিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। এদিকে সুইডেনকে 4-1 গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। ইউরোপের অন্যতম পরিপূর্ণ দল বলতে হবে স্পেনকে। লুই দে লা ফুয়েন্তের অধীনে জিতেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের রেসেও দুর্দান্ত লা রোজারা। এখন পর্যন্ত খেলা 5 ম্যাচে ধরে রেখেছে জয়ের ধারা। স্পেন গোলের খাতা খোলে 10 মিনিটে পেনাল্টি থেকে ওয়েটজাবার করেন প্রথম গোল। 22 মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্দি। ফাবিয়ান রুইজের পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন। বিরতির আগেই তৃতীয় দফায় এগিয়ে যায় লুই দে লা ফুয়েন্তের দল। ওয়েটজাবালের অ্যাসিস্টে এবার স্কোর শিটে নাম তোলেন তোরেস। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি আক্রমণ করে স্পেন, তবে গোলরক্ষকের নৈপুণ্যে রক্ষা পায় স্বাগতিকরা। তবে 63 মিনিটে আর শেষ রক্ষা হয়নি। তোরেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েটজাবাল। 4-0 গোলের জয় নিশ্চিত হয় স্পেনের। বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল স্পেন। শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি 7 গোলের কম ব্যবধানে হারলেও তারা গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করবে। ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ইতে শীর্ষে আছে সুইজারল্যান্ড। 5 ম্যাচে অপরাজিত থেকে 13 পয়েন্ট তাদের। ম্যাচের 13 মিনিটেই গোলের দেখা পায় রেড ডেভিলস। এন্দোয়ের পাস থেকে স্কোর শিটে নাম লেখান এমবোলো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে সুইডেন, সফলতাও পায় তারা। 33 মিনিটে বেঞ্জামিন নাইগ্রিন গোল করে সমতা ফেরান ম্যাচে। 1-1 স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর তাণ্ডব চালায় সুইজারল্যান্ড। শুরুটা পেনাল্টি থেকে পাওয়া গোলে স্পট কিক থেকে লিড এনে দেন অভিজ্ঞ শাকিরি। 75 মিনিটে এন্দোয়ে এবং ম্যাচের ইনজুরি সময়ে গোল করেন মেনজাম্বি। 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকাল ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণের দাবি প্রসিকিউশনের, মৃত্যুদণ্ডের আশা। এবং নির্বাচনে অনিশ্চয়তা সৃষ্টি করছে একটি গোষ্ঠী, বলছে বিএনপি। একটি দলকে খুশি করতে প্রশাসনের রদবদলের অভিযোগ জামায়াতের, সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। রোজা, আপনাকে আবারও ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।